ক্লাস 12-এর ক্যাপাসিট্যান্স অর্থাৎ ধারকত্ব চ্যাপ্টারের প্রাথমিক বিষয়গুলো আমরা প্রথম ভিডিওতে আলোচনা করে নিয়েছি। প্রাথমিক বিষয় অর্থাৎ ধারকত্ব কাকে বলে, এর একক কি, এর রাশিমালা কি, বা ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তার সাথে সাথে আলোচনা করেছিলাম কোনো গোলীয় বস্তুর ধারকত্ব রাশিমালা নির্ণয় সম্পর্কে। সেখানে সিজিএস পদ্ধতি নির্ণয় শিখেছি, এসআই পদ্ধতিতে ধারকত্ব নির্ণয় শিখেছি। আজকের ভিডিওতে আমরা পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব, যেখানে বিভিন্ন পরিবাহের মধ্যে আধান বন্টন বিষয়গুলো আছে, সেই সম্পর্কিত পরের অংশটা নিয়ে শুরু করছি। প্রথমে আসি সমবিভব সম্পন্ন দুটি পরিবাহের মধ্যে আধান বন্টন। জিনিসটা কি না, তুমি ধরো দুটো বস্তু নিলে, একটা বস্তু এ আর একটা বস্তু বি, এ বস্তু এবং বি বস্তু। দুজনের ধারকত্ব ধরে নাও, প্রথমটা ধারকত্ব C1, দ্বিতীয়টা ধারকত্ব C2। তুমি এই দুটো বস্তুর মধ্যে একটা পরিবাহী তার দিয়ে সংযোগ স্থাপন করলে, একটা তার দিয়ে দুটো বস্তুকে সংযোগ স্থাপন করলে, এবার এই বস্তু দুটির মধ্যে কিউ আধান প্রদান করলে, বস্তুটিকে মোট তুমি কিউ পরিমাণ আধান দিলে, সেই কিউ পরিমাণ আধানটা এ বস্তুতে কিছুটা যাবে এবং বি বস্তুতে বাকিটা যাবে। ধরে নাও যে এ বস্তুতে যে পরিমাণ আধান গেল সেটা Q1, আর বি বস্তুতে যে আধানটা গেল সেটা Q2। তো অর্থাৎ আমরা কি পেলাম না, আমরা যে মোট আধান দিয়েছি সেটা কিউটা দুটো ভাগ হয়ে গেছে, Q1 প্লাস Q2। দুজনের ধারকত্ব আলাদা, তাই দুজনের মধ্যে আধান বন্টনটা আলাদা আলাদা হলো। এবার যেহেতু এ এবং বি বস্তুকে আমরা পরিবাহী তার দিয়ে জুড়ে রেখেছি, এদের মধ্যে আধানটা এমনভাবে বন্টিত হবে যাতে করে দুজনের বিভবটা সমান হয়ে যায়। অর্থাৎ এ বস্তুর বিভব যদি ভি হয়, বি বস্তুর বিভবও ভি হবে। যেহেতু পরিবাহী তার আছে, তাই দুজনের বিভবটা সমান হবে, ওদের মধ্যে বিভব পার্থক্য থাকতে পারে না। আমরা প্রথম ভিডিওতে ধারকত্বের রাশিমালাতে পেয়েছিলাম সি সমান কিউ বাই ভি, সি সমান কিউ বাই ভি। সেই সূত্রটাকে আমরা দুটো বস্তুর ক্ষেত্রে এখন ব্যবহার করব। প্রথম বস্তুটার ক্ষেত্রে সি অর্থাৎ প্রথম বস্তুর ধারকত্ব C1 ধারকত্ব, আধানটা Q1, সূত্রটা ছিল সি সমান কিউ বাই ভি, অর্থাৎ Q1 বাই ভি পেলাম প্রথম বস্তুর ক্ষেত্রে। এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে পাবো একইভাবে C2 সমান Q2 বাই ভি। জাস্ট ফর্মুলাটাকে আমি ব্যবহার করলাম। এইখান থেকে আমরা ভি সমান পেয়ে যাব Q1 বাই C1। সিমিলার C2 বেলাতেও ভি সমান পেয়ে যাব Q2 বাই C2। এবার দুটোই তো ভি, দুজনের ভোল্টেজ সমান, অর্থাৎ Q1 বাই C1 সমানই আমরা Q2 বাই C2 পেয়ে যাব। অতএব আমরা বলতে পারছি Q1 বাই C1 সমান Q2 বাই C2। বিষয়টা আশা করি বুঝতে পারা গেছে। এইটা থেকে আমরা একটা সিম্পলিফিকেশন করতে পারি। সহজ বীজগণিতের একটা নিয়মকে আমরা এখানে প্রয়োগ করব। এরকম অনুপাতের ক্ষেত্রে আমরা জানি যে লবের সমষ্টি বাই হরের সমষ্টিটাও হয়, অর্থাৎ অনুপাতটা একই থাকবে যদি আমরা লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল করে নিই। এটা এই সাধারণ সূত্রটা আমরা বীজগণিতে জানি যে Q1 বাই C1 সমান Q2 বাই C2 যদি হয়, তো ওদের লবের যোগফলটা ডিভাইড বাই হরের যোগফলটা হবে সমান Q1 প্লাস Q2 সমান কি Q মোট আধান, Q বাই C1 প্লাস C2
তো আমরা একটা সম্পর্ক পেয়ে গেছি। সেখান থেকে আমার উদ্দেশ্য ছিল যে প্রথম বস্তুয় কত আধান যায় তার মান নির্ণয় করব, দ্বিতীয় বস্তুতে যে আধানটা গেল তার মান নির্ণয় করব। তো এইখান থেকে আমরা Q1/C1 সমান Q/C1C2 করে নিলে সেইখান থেকে আমরা কিউর মানটা পেয়ে যাব। আমি আরেকবার লিখেই নিচ্ছি, Q1/C1 সমান আমরা পাচ্ছি Q/C1 প্লাস C2, और এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি Q1 সমান Q ইন্টু C1/C1 প্লাস C2। তেমনি Q2-র সাথে সমান করে নিয়ে Q2/C2-র সাথে এটাকে সমান করে নিয়ে আমরা Q2-র মানটা পেয়ে যাব। একইভাবে আমরা পেয়ে যাচ্ছি Q2 সমান Q ইন্টু C2/C1 প্লাস C2। তো আমরা আমাদের যে টার্গেট ছিল যে দুটো বস্তুতে বণ্টিত আধানের মানগুলো নির্ণয় করব, সে আধানের মান আমরা নির্ণয় করে নিতে পারলাম। এবার এই যে আধানটা বণ্টিত হলো তার সাথে ধারকত্বগুলোর কি সম্পর্ক ছিল, C1 C2 যে আলাদা ধারকত্ব ছিল তাদের কি সম্পর্ক ছিল। না, আমরা যে প্রথমেই যে সম্পর্কটা পেয়ে গিয়েছিলাম সেইটাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে Q1/Q2 সমান Q1/Q2 করে নিলে আমরা পেয়ে যাচ্ছি C1/C2। অর্থাৎ কি পেলাম না, যার ধারকত্ব বেশি তাতে বেশি আধান যাবে, যার ধারকত্ব কম তাতে কম আধান যাবে। আমি যদিও দুটোর মাঝখানে আধান ছেড়ে দিয়েছিলাম, আধান ইচ্ছা মতো বণ্টিত হয়েছে। সেই বন্টনের সময় আমরা কি পেলাম যে অনুপাতটা সমান, ধারকত্বের অনুপাতের সাথে বণ্টিত আধানের অনুপাত সমান। অর্থাৎ যদি C1 এর ধারকত্ব বেশি হয় ওতে বেশি আধান যাবে আর C2 তে কম যাবে। এইটাই হলো আমাদের যদি দুটো বস্তুর বিভব সমান করে দিই আধান বন্টনের পদ্ধতি। এবার আসা যাক অসম বিভব বিশিষ্ট পরিবাহীতে আধান বন্টন। প্রথমে এটা করেছিলাম যে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন প্রক্রিয়া। এখন যেটা করব যে দুটো বস্তুর মধ্যে বিভবটাই আলাদা, সেই অবস্থায় তাদেরকে সংযোগ করে দিলে ওদের মধ্যে আধান বন্টনটা কি হবে। আর এবার বলি, প্রথমে যে দুটো বস্তু নিয়ে আমরা শুরু করেছিলাম সেখানে কিন্তু প্রাথমিক অবস্থায় ওদেরকে কোনো আধান দেওয়া ছিল না, ওরা নিস্তড়িত ছিল। সেই নিস্তড়িত অবস্থাতে আমি ওদেরকে সংযোগ করে কিউ আধান দিয়েছিলাম এবং কিউ আধানটা বণ্টিত হয়ে গিয়েছিল। এর বেলায় কিন্তু প্রথমে যখন বস্তু দুটো নেব তাদের মধ্যে একটা আধান দেওয়া থাকবে। আমি একইভাবে ধরে নিচ্ছি যে বস্তু দুটো হলো একটা এ বস্তু একটা বি বস্তু। এই বস্তুতে আমি প্রথমে Q1 আধান দিয়ে নিয়েছি বা Q1 পরিমাণ আধান দেওয়া আছে, বি বস্তুতে Q2 পরিমাণ আধান দেওয়া আছে। এই বস্তুর ধারকত্বটা আমি ধরে নিচ্ছি C1, বি বস্তুর ধারকত্বটা ধরে নিচ্ছি C2। ফলে এই বস্তুর এই যে আধান Q1 এবং ধারকত্ব C1, সেখান থেকে এই বস্তুর বিভব কত এই মুহূর্তে না, আমরা ওই সাধারণ যে ফর্মুলা শিখেছি C সমান Q/V বা V সমান Q1/C1, এখানে অ্যাকচুয়ালি C সমান Q/V ফর্মুলাটার সাহায্য নিয়ে আমরা করেছি। তো এখান থেকে এই বস্তুর বিভবটা যদি V1 বলি, V1 সমান হয়ে যাবে জাস্ট অনুরূপভাবে আগের যে ফর্মুলাটা দেখলাম V সমান Q/C হয়, Q/C করে নিলে Q1/C1 কি পেলাম, এই বস্তুর ধারকত্ব এবং আধান জানি তাই তার থেকে এই বস্তুর বিভব পেয়ে গেলাম Q1/C1। একইভাবে বি বস্তুর বিভব পেয়ে যাব যদি V2 নাম দিই বিভবটার, তো V2 সমান হয়ে যাবে Q2/C2। অর্থাৎ এই বস্তু এবং বি বস্তুর যে বিভব এই মুহূর্তে আলাদা আছে, একজনের V1 একজনের V2 আছে। এদের মধ্যে মোট আধানটা কত, এখন মোট আধানটা Q1 প্লাস Q2 হবে, প্রথমটা আছে Q1 দ্বিতীয়টা Q2। তো মোট আধানকে যদি Q বলি সেইটা সমান হয়ে যাবে Q1 প্লাস Q2। আমি এই Q1 Q2 মান বের করে নিয়ে বসাবো।
তো প্রথমে যে বিভবটা ছিল সেই বিভবটা থেকে Q1 সমান কত পাই? Q1 সমান পেয়ে যায় C1 V1, কোনাকুনি গুণ করে নিয়েছি। একইভাবে দ্বিতীয়টার থেকে Q2 সমান পেয়ে যায় C2 V2। অতএব মোট আধানটা কত? মোট আধান Q সমান Q1 প্লাস Q2 হবে। তো Q1 এর মানটা বসিয়ে নিচ্ছি C1 V1, আর Q2 এর মানটা C2 V2। তো আমরা মোট আধানটা একটা রাশিমালার সাহায্যে বের করতে পেরেছি। এখন পর্যন্ত দুটো বস্তু কিন্তু বিচ্ছিন্ন অবস্থাতেই রেখেছি। দুটো বস্তুতে প্রথমটা Q1 আধান দিয়েছি, দ্বিতীয়টা Q2 আধান দিয়েছি। ওদের আলাদা ধারকত্ব, তার সাহায্যে দুজনের বিভবটা আলাদা আলাদা পেয়েছি। এবার তুমি করলে কি, যে দুটো বস্তুকে এটি পরিবাহী তার দিয়ে সংযোগ করে দিলে, জুড়ে দিলে। এবার যদি ওদেরকে আমি পরিবাহী তার দিয়ে জুড়ে দিই, তাহলে যেটার বিভব বেশি তার থেকে কম বিভবে আধান যাবে। আমি ধরে নিলাম যে এই বস্তুর বিভবটা বেশি, বিটারও বেশি হতে পারতো, যে কোনো একটাকে বেশি ধরে নিলাম। তো এই বস্তুর যদি বিভব হয়, তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আধান যাবে। এবং কতক্ষণ ধরে আধানটা যাবে? যতক্ষণ না ওদের মধ্যে বিভবটা সমান হয়ে যাচ্ছে। যেহেতু V1টা বেশি ধরে নিয়েছি, V2টা কম, এবার এ থেকে আধান বৃত্তে যেতে থাকবে, গিয়ে গিয়ে একটা সময় আধান প্রবাহ থেমে যাবে। কখন থামবে? যখন দুজনের বিভবটা সমান হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি সেই সমান বিভবের মানটা V। যখন আধান প্রবাহ থেমে গেল, তখন এ বস্তুর বিভব V হয়েছে, বি বস্তুর বিভব V হয়েছে। এবার এই যে আধান বন্টন হয়ে গেল, আধান বন্টন হয়ে যাওয়ার পর এই বস্তুতে যে পরিমাণ আধান থাকবে, আধানটা তো কমে গেছে। আগে ছিল Q1, এখন কমে গেছে, কিছুটা চলে গেছে বিতে, এবং বি এর আধানটা বেড়ে গেছে। তো এর যে আধানটা এই মুহূর্তে থাকবে, সেই আধানের মানটা কত? যদি আধানের মানটাকে আমরা Q1 ডট বলি, এই মুহূর্তে যে আধানটা আছে এই বস্তুতে, সে আধানটা হয়ে যাবে, আধান সমান জানি ধারকত্ব ইন্টু বিভব। তো এই বস্তুর ধারকত্ব C1, ধারকত্ব তো পরিবর্তন হবে না। আর এখন এই বস্তুর বিভব হয়ে গেছে V। আধান বন্টনের পর দুজনেরই বিভব হয়ে গেছে V। একইভাবে বি বস্তুর আধান এখন যদি Q2 ডট বলি, সে Q2 ডটটা হয়ে যাবে বি বস্তুর ধারকত্ব, দ্যাট ইজ C2, এবং বি বস্তুর বিভব, অর্থাৎ এখন বিভবটা V। অর্থাৎ এই মুহূর্তে আমরা দুটো বস্তুতে কত কত আধান আছে সেটা নির্ণয় করে নিতে পারলাম। তো মোট আধানটা কত এখন? তো মোট আধান হয়ে যাবে দুজনের সমষ্টি। মোট আধানটা প্রথমে যে মোট আধান, এখন যদি বাইরে থেকে কোনো আধানের সংযোগ বা বিয়োগ না হয়, বা আধানের কোনো রকম যদি লস না হয়, অপচয় যদি না হয়, তো প্রথমে যে মোট আধান ছিল এখনো মোট আধানটা একই থাকবে, শুধু ডিস্ট্রিবিউট হয়েছে, ওদের মধ্যে পুনঃসজ্জা হয়েছে। তো মোট আধানটা এখন হয়ে যাবে, আগে যদি কিউ বলে থাকি মোট আধান, এখনো কিউই থাকবে, মোট আধান তো পরিবর্তন হবে না। তো মোট আধান কিউ সমান এই মুহূর্তে আমরা পেয়ে যাব যে প্রথমটাই আছে C1V, আর দ্বিতীয়টাই আছে C2V। আসলে বুঝতে পারা গেছে এখন মোট আধান C1V প্লাস C2V। আগে ছিল C1V1 প্লাস C2V2, এই দুজনে কিন্তু সমান মোট আধানটা, যেহেতু আমরা কোনোভাবে লস করিনি, তো দুটোই সমান। সেখান থেকে আমরা একটা শর্ত পেয়ে যাচ্ছি যে C1V1 প্লাস C2V2, উপরটা লিখলাম, সমানে নিচটা C1V প্লাস C2V। এখান থেকে আমরা ভিটা যদি কমন নিয়ে নিই, C1 প্লাস C2, V কমন নিয়ে নিয়েছি। বা আমরা ওদের যে আধান বন্টনের পর সাধারণ বিভব V পেয়েছিলাম, সেই V এর একটা রাশিমালা পেয়ে যাবো, V সমান পেয়ে যাবো এই পুরোটা ডিভাইড বাই C1 প্লাস C2। সাধারণ বিভব হয়ে যাচ্ছে C1V1 প্লাস C2V2 ডিভাইড বাই C1 প্লাস C2। তো আমরা
আধান বন্টনের পর দুজনের সাধারণ বিভবকে ওদের ধারকত্বের টার্মে প্রকাশ করতে পারলাম। এটা ওদের সাধারণ বিভবের রাশিমালা। আধান বন্টনের পর প্রথম বস্তুতে অবশিষ্ট আধান পেয়েছিলাম C1 V। সেই C1 V তে ভি এর মানটা বসিয়ে আমরা প্রথম বস্তুতে থাকা আধানের আর একটা অন্য রূপে রাশিমালা পেতে পারি। অর্থাৎ প্রথম বস্তুতে যে আধানটা অবশিষ্ট থাকছে আধান বন্টনের পর, সেইটা হয়ে যাবে Q1 ডট বলেছিলাম, Q1 ডট সমান হয়ে যাবে C1 V। Q1 ডট সমান C1 V। ভি মানে কত? ভি মানে আমরা মানটা পেয়ে গেছি, C1 ইন্টু ভিটা মানে হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। অর্থাৎ প্রথম বস্তুতে যে আধান থাকছে তার মানটা আমরা পেলাম। একইভাবে দ্বিতীয় বস্তুতে যে আধানটা থাকবে তার মানটা কত হবে? তার মান হয়ে যাবে Q2 ডট সমান C2 V, অর্থাৎ C2 ইন্টু ভি। ভি মিনস C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এইটা হলো দ্বিতীয় বস্তুতে আধান বন্টনের পর যে পরিমাণ আধানটা থাকছে। তো এখন পর্যন্ত আমরা কি পেলাম না, দুটো বস্তু প্রাথমিক অবস্থায় বিচ্ছিন্ন ছিল। প্রথম বস্তুতে আধান ছিল Q1, দ্বিতীয়টায় Q2। প্রথম বস্তুর ধারকত্ব C1, দ্বিতীয়টা C2 ছিল। ওদের বিভব আলাদা ছিল, একজনের V1 ছিল, একজনের V2 ছিল। এবার ওদের তড়িৎ সংযোগ পরিবাহী তার দিয়ে সংযোগ করে দিলে বেশি বিভব থেকে কম বিভবে আধান বন্টন হবে, চলে যাবে, গিয়ে ওদের দুজনের একটা সাধারণ বিভব পাবো, যেটাকে ভি বলেছিলাম। তো প্রথম বস্তুই আধান ছিল C1 V1। দ্বিতীয় ক্ষেত্রে আধান বন্টনের পর প্রথম বস্তুই আধান থাকলো Q1 ডট, অর্থাৎ যেটা পেয়েছি রাশিমালাটা। অর্থাৎ প্রথম বস্তুতে কত পরিমাণ আধান পরিবাহিত হয়েছে, চলে গেছে না, প্রথম বস্তুতে আধান ছিল C1 V1 প্রাথমিক অবস্থায়, এবং আধান বন্টনের পর আধান আছে এইটা, এই রাশিমালাটা। তো এই দুটোকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব যে প্রথম বস্তু থেকে কি পরিমাণ আধান সঞ্চালন হয়েছে, অর্থাৎ প্রথম বস্তু থেকে কতটা আধান দ্বিতীয় বস্তুতে গেছে। একইভাবে দ্বিতীয় বস্তুর প্রথমে আধান ছিল C2 V2 এবং শেষে আধান এসেছে আমার Q2 ডট, অর্থাৎ এই রাশিমালাটা। এই দুটোকে বিয়োগ করলেও পাবো যে দ্বিতীয় বস্তুতে কত পরিমাণ আধান ঢুকেছে। এই বিয়োগগুলো করে নিয়ে আমি দেখি এ বস্তুতে কত আধান বেরোলো এবং বি বস্তুতে কত আধান ঢুকলো। এটা করে দেখতে চাইবো যে এ থেকে যতটা আধান বেরিয়েছে ততটাই কি বিতে ঢুকেছে। ওই বিয়োগফল যদি সমান সমান হয়ে যায় তাহলে বলতে পারবো যে এ থেকে যতটা আধান বেরিয়েছে বিতে ততটাই ঢুকেছে। সেই বিয়োগগুলো করে দেখা যাক। এই বস্তুর বর্জিত আধানটা কত? এই বস্তুতে প্রথমে ছিল Q1, পরে হয়েছে Q1 ডট। Q1 মানে মানটা ছিল C1 V1, আর Q1 ডট মানে আমরা মানটা পেয়েছিলাম C1 ইন্টু ভি। ভি মিনস ভি এর মানটা ছিল C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এইটা ছিল সমান, আমি এটা C1 ইন্টু ছিল, আমি এখান থেকে পুরোটা থেকে C1 কমন নিয়ে নিচ্ছি। C1 কমন নিয়ে নিলে এটা থাকে V1 প্রথমটাই মাইনাস এটাই থাকে C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2 সমান, আমি C1 C2 লসাগু করে নেব। লসাগু করে নিয়ে দেখি কি আছে। C1 প্লাস C2 লসাগু করে নিলে V1 এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2। এটা পেলাম, সমানই পাচ্ছি। আমি এটা একটু স্টেপ জাম্প করে নিচ্ছি। C1 প্লাস C2 নিচটাই, আর উপরে C1 V1 কেটে গিয়ে আর এই দুটো থেকে C2 কমন নিয়ে নিচ্ছি। C2 কমন নিয়ে এলে উপরে পাচ্ছি C1
C2 আর ব্র্যাকেটে থাকছে V1 মাইনাস V2, V1 মাইনাস V2। তো প্রথম বস্তু দ্বারা বর্জিত আধানের আমরা মানটা বিয়োগ করে নির্ণয় করলাম। এবার দেখব দ্বিতীয় বস্তুতে কতটা আধান গ্রহণ হয়েছে। দ্বিতীয় বস্তুতে অর্থাৎ বি বস্তুতে গৃহীত আধান কত না, ওটা আধান গ্রহণের পর হয়েছিল Q2 ডট, প্রথমে ছিল Q2, যেহেতু গ্রহণ করেছে তাই Q2 ডটটা বড় থেকে ছোটটা বিয়োগ করলাম, Q2 ডট মাইনাস Q2 সমান Q2 ডটটা ছিল C2V আর Q2টা ছিল প্রথমে C2V2। তো আমি এখান থেকে C2টা কমন এনেছি, ঠিক আগের মতোই C2 কমন এনেছি আর V এর মানটা বসিয়ে নিয়েছি। V এর মানটা ছিল, আমরা জাস্ট একটু আগে বসিয়েছি যে V এর মানটা ছিল C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2, C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2, আমরা C2টা কমন নিয়ে ফেলেছি, সমান আমি আবার আগের মতো করে C1 C2 লসাগু করব, সরি C1 প্লাস C2 লসাগু করব। আমার C2 ব্র্যাকেটের বাইরে আছেই, তো এটা বিয়োগটা করলে পাচ্ছে C1V1 প্লাস C2V2 মাইনাস V2 দিয়ে এটা গুণ C1V2 মাইনাস C2V2, C2V2 কেটে যাচ্ছে, আমার নিচে থাকছে C1 প্লাস C2 আর উপর থেকে আমি C1 কমন নিতে পারছি দুটো থেকে, আর C2 আমার বাইরে ছিলই তাই এসে গেল C1 C2 আর ব্র্যাকেটের মধ্যে থাকছে V1 মাইনাস V2। এটা পেলাম দ্বিতীয় বস্তুতে গৃহীত আধান। বর্জিত আধানের সাথে কি সমান হয়েছে দেখা যাক। বর্জিত আধানটা ছিল C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2 আর গৃহীত আধানটাও তাই আছে, অর্থাৎ প্রথম বস্তু যতটা আধান ছাড়বে দ্বিতীয় বস্তুর ঠিক ততটাই আধান গ্রহণ করে নিচ্ছে। আর এই রাশিমালাগুলো খেয়াল রাখতে হবে যে আধান সঞ্চালনটা ঠিক কত পরিমাণ ঘটেছিল, এই বিয়োগফল যেটা সেটাও তোমাদের মনে রাখতে হবে রাশিমালাটা। তাহলে এটা হয়ে গেল আমাদের যে আলাদা বিভবে থাকা দুটো বস্তু তার দিয়ে যদি সংযোগ করে দিই তাদের মধ্যে কিভাবে আধান বন্টন হয়। আমরা ওই যে বস্তুগুলিকে আধান দিয়ে আহিত করছিলাম, সেই আহিত করে একটা বস্তুকে যখন রেখে দিই তাতে স্থিতিশক্তি সঞ্চিত হয়ে যায়, সেই স্থিতিশক্তির রাশিমালাটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আহিত কোনো পরিবাহের মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে তার মানটা আমরা নির্ণয় করতে চাইছি। মানটা কিভাবে নির্ণয় করা যাবে তার আগে একটুখানি বলে নেই। যখনই কোনো বস্তুকে আমরা আহিত করি, অর্থাৎ আমি প্রথমে একটা নিস্তড়িত বস্তু নিয়েছি, এতে কোনো পরিমাণ আধান নেই অর্থাৎ ওর বিভব শূন্য। এবার একে আমি আধান দিচ্ছি, আধান নিয়ে আসছি, বাইরে থেকে আধান ওর মধ্যে ঢোকাচ্ছি। যখন আমি আধান ঢোকাবো তখন আমাকে কিছু পরিমাণ কাজ করতে হবে। আধানটা এমনি এমনি এসে যাবে না, আমাকে কার্য করলে তবেই ওই বস্তুর মধ্যে আধানটা আমি সঞ্চালিত করতে পারবো। এই যে আমি আধানটা ঢোকানোর সময় কার্য করলাম, তো মোট আমি যতটা কার্য করব সেই পরিমাণ কার্যটাই ওই বস্তুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তো আমাদের এই স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করতে হলে যেটা বের করতে হবে যে বস্তুকে আধান দেওয়ার সময় আমার ঠিক কতটা কার্য করতে হচ্ছে, আমাকে ঠিক যতটাই কার্য করতে হবে সেটাই স্থিতিশক্তির মান। তো প্রথমে যখন বস্তুটাতে কোনো আধান ছিল না তখন তার বিভব শূন্য ছিল, যখন আধান শূন্য তখন বিভব শূন্য ছিল। এবার আমি একে মোট ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দিয়ে আহিত করতে চাইছি। তো এই ক্যাপিটাল কিউ পরিমাণ আধান আমি প্রথমে নিয়ে আসবো না। প্রথমে যেটা করব, আমি হয়তো একটা খুব কম পরিমাণ, খুব ক্ষুদ্র পরিমাণ আধান ওর মধ্যে ঢোকালাম। প্রথমে একটুখানি আধান ওকে দিলাম, দিলে ওর বিভব একটু বেড়ে যাবে, ধরে নিলাম বেড়ে গিয়ে হয়ে গেল V1। পরে আমি আরো একটু আধান ওর মধ্যে ঢোকালাম, ঢোকানোর পর হয়তো বিভব হয়ে গেল V2। ফের আমি আধান বাড়ালাম, তখন বিভব হয়ে গেল V3। হয়ে গেল মিনস বিভবটা বাড়তে থাকলো।
প্রথমে যদি বিভব V1 বলি, তার সাথে কিছুটা যোগ হয়েছে, আরো V1 যোগ হয়েছে, হয়ে V2 হয়েছে, তারপরে আরো V3 যখন পাচ্ছি মানে কি ফের V1 পরিমাণ বিভব যোগ হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন বস্তুটির মধ্যে ধাপে ধাপে আধান ঢোকাচ্ছি তখন ওই বস্তুটির বিভব শূন্য থেকে বেড়েই চলেছে। এবার এই যে বিভব যত বাড়বে, আমরা জানি যে একটা বস্তুতে যখন আধান দিই তখন কৃতকার্য সমান আধান ইন্টু বিভব। অর্থাৎ যদি আমরা স্মল কিউ পরিমাণ আধানকে স্মল ভি পরিমাণ বিভবের মধ্যে দিয়ে সঞ্চালিত করি, সেক্ষেত্রে আমাদের যে কার্য করতে হয় সেটা হয়ে যায় কিউ ইন্টু ভি। এটা হয় আমাদের কার্যের রাশিমালা। অর্থাৎ বিভব যত বাড়বে কার্যের মানটাও তত বেশি হবে। যেহেতু এখানে বস্তুটাতে যখন আধানটা ঢোকাচ্ছি, ধাপে ধাপে আধান ঢোকাচ্ছি এবং ওর বিভব বাড়ছে, তো প্রথমে যদি আমার কিউ পরিমাণ আধান নিয়ে যেতে যতটা কার্য হয়েছিল, যখন ওর বিভব বেড়ে যাওয়ার পর ওই কিউ পরিমাণ আধান নিয়ে যেতেই কিন্তু কার্যের মানটা বেশি হবে। অর্থাৎ যখন আমি ধাপে ধাপে আধানটা ঢোকাচ্ছি, প্রত্যেকবার কৃতকার্যের মানও ধাপে ধাপে বাড়তে থাকবে, কারণ ওর বিভবটা বেড়ে যাচ্ছে বলে। তো এইভাবে মোট কার্যটা বের করা কিন্তু খুব জটিল একটা প্রক্রিয়া। তো সেই জটিল প্রক্রিয়াটাকে আমরা সরলীকরণ করেছি। এটা দুটো ভাবে আমরা কৃতকার্যের মানটা বের করতে পারি, একটা সাধারণ পদ্ধতি আর একটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে পারি। আমি সাধারণ পদ্ধতিটা দেখিয়ে নিচ্ছি। যে প্রথমে বিভবটা আমরা ধরেছিলাম শূন্য, যেহেতু আধান নেই। যখন আমি সমস্ত আধানটা ওর মধ্যে ঢুকিয়ে ফেলেছি তখন তার বিভব হয়ে গেল, তুমি ধরে নাও ভি। আমি ধাপে ধাপে আধান ঢুকিয়েছি, প্রথমে ছিল শূন্য এবং সর্বশেষ বিভব পেয়েছি ভি। অর্থাৎ সমগ্র প্রক্রিয়াটাতে আমি ধরে নিতে পারি যে বস্তুটির মধ্যে একটা গড় বিভব ক্রিয়া করেছে। সেই গড় বিভবটা কত হবে না, প্রথমে ছিল শূন্য, পরে ভি, শূন্য প্লাস ভি বাই টু সমান ভি বাই টু। এটা হলো গড় বিভব। এবং এই গড় বিভবের মধ্যে আমি মোট কিউ আধান ঢুকিয়েছি ভেবে নিতে পারি। অর্থাৎ ক্যাপিটাল কিউ পরিমাণ আধান এই ভি বাই টু বিভবে নিয়ে যেতে আমার কার্য হয়ে যাবে কৃতকার্য সমান আধান ইন্টু বিভব, আধানটা কিউ আর বিভবটা আমরা গড় ধরে নিয়েছি ভি বাই টু, দ্যাট ইজ কিউ ভি বাই টু। এইটা হচ্ছে কৃতকার্য। এই কৃতকার্যটা বস্তুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। অতএব স্থিতিশক্তি সমান কিউ ভি বাই টু বা হাফ কিউ ভি বলতে পারি। হাফ কিউ ভি এটা হচ্ছে আমার স্থিতিশক্তিটা। আবার আমরা জানি কিউর মানটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। কিউ সমান একটু আগে আমরা দেখছিলাম সিভি, সি সমান হয়ে যায় কিউ বাই ভি, সেখান থেকে কিউ সমান সিভি। তো কিউর মানটা সিভি বসালে হয়ে যাবে হাফ সি ভি স্কোয়ার। তাহলে স্থিতিশক্তি আর্ডার রাশি আমরা পেলাম হাফ সি ভি স্কোয়ার। তেমনি যদি আমরা ভি কে কিউ টার্মে নিয়ে যাই, ভি সমান হয়ে যায় সি বাই কিউ। তো সি বাই কিউ বসালে এটা সমানই পেয়ে যাবো আমরা হাফ কিউ স্কোয়ার বাই সি। তো আমরা স্থিতিশক্তি যে রাশিমালাগুলো পেলাম, একটা আহিত পরিবাহিত সঞ্চিত স্থিতিশক্তি হাফ কিউ ভি সমানই হাফ সি ভি স্কোয়ার সমানই হাফ কিউ স্কোয়ার বাই সি। এটাই আমাদের স্থিতিশক্তির নির্ণয় রাশিমালা। এবার আমি যে আধান বন্টনটা নিয়ে আলোচনা করছিলাম, যে অসম বিভবে থাকা দুটি বস্তুর মধ্যে আধান বন্টন হচ্ছিল এবং সেখানে প্রথম বস্তু থেকে বর্জিত আধান দ্বিতীয় বস্তুতে গৃহীত আধান সমান পেয়েছিলাম, সেই জায়গাটা আরেকবার রিটার্ন করি। প্রথমে বস্তু দুটি বিচ্ছিন্ন ছিল এবং তাদের মধ্যে কিউ1 কিউ2 আধান দেওয়া ছিল, তাদের বিভব ছিল ভি1 এবং ভি2। সেই অবস্থায় দুটো বস্তুর মধ্যে মোট কত শক্তি সঞ্চিত ছিল আগে নির্ণয় করব। তারপরে ওদের সংযোগের পর মোট কত শক্তি ওদের মধ্যে থাকলো সেটা নির্ণয় করব। করে দেখব যে কোনো শক্তি ক্ষয় বা লস হচ্ছে নাকি প্রথমের শক্তির সাথে অন্তিম শক্তিটা একই হয়, সেটা নির্ণয় করে দেখা যাক। আমি বোঝানোর সুবিধার্থে রাফলি ছবিটা আবার করে নিচ্ছি। যে আমার বস্তু দুটো ছিল এ বি, প্রথম বস্তুটা ধারকত্ব C1, দ্বিতীয়টা C2, প্রথমটার বিভব ছিল V1, দ্বিতীয়টা ছিল V2। তো প্রথমটার সঞ্চিত স্থিতিশক্তি কত, আমরা স্থিতিশক্তি রাশিমালা পেয়েছি হাফ সি ভি স্কোয়ার।
তো প্রথমটার শক্তি যদি E1 বলি সেইটা হয়ে যাবে হাফ C1 V1 স্কোয়ার। দ্বিতীয়টার শক্তি যদি E2 বলি সেইটা হয়ে যাবে হাফ C2 V2 স্কোয়ার। অতএব প্রথমে প্রাথমিক অবস্থায় যখন আমি সংযোগ করিনি তখন মোট শক্তি যদি E বলি সেই মোট শক্তিটা দুটোর সমষ্টি করলে পাচ্ছি হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। এটা প্রাথমিক অবস্থায় বস্তুটির মধ্যে মোট শক্তিটা। যখন ওদেরকে আমি তার দিয়ে সংযোগ করে দিয়েছি, সংযোগ করে দেওয়ার পর বিভবটা হয়ে গেছে দুজনেরই ভি। সেই ভি বিভব হওয়ার পর ওদের শক্তি কত হবে না, প্রথমটা শক্তি যদি E1 ডট বলি, E1 ডট সমান হাফ সি, এখন ওটার প্রথম বস্তুর ধারা কত তো C1ই আছে কিন্তু বিভবটা হয়ে গেছে ভি, হাফ সি ভি স্কোয়ার। এবং দ্বিতীয় বস্তুটার এখন শক্তি যদি E2 ডট বলি সেইটা হয়ে যাচ্ছে হাফ C2 ভি স্কোয়ার। তো এখন ওদের মোট শক্তি কত, ই ডট যদি বলি, ই ডটটা কি হলো, প্রথমটার এই মুহূর্তের শক্তি এবং দ্বিতীয়টার এই মুহূর্তের শক্তি দুটো যোগ করছি, করলে পাবো হাফ C1 ভি স্কোয়ার প্লাস হাফ C2 ভি স্কোয়ার। খুব সিম্পল একটা বিষয়, আমরা ওই জন্য স্থিতিশক্তি রাশিমালা নির্ণয় করে নিয়েছিলাম হাফ সি ভি স্কোয়ার এই জিনিসটা দেখার জন্য। তো প্রথমে শক্তি দুটো করেছি, তাদের মোট করে নিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে শক্তি দুটো ভি হয়ে গেছে, বিভব ভি বলে, এবং ওদের মোট শক্তিটা করে নিয়েছি। এই ভি এর মানটা বসিয়ে একটু ক্যালকুলেশনটা আগিয়ে নিয়ে যাই। হাফ, আমি যদি ভিটা কমন নেই তো C1 0টা থেকে যায় আর ভি স্কোয়ারটা আলাদা হয়ে যায়। সে ভি স্কোয়ারের মানটা আমি একবারে বসিয়ে নিয়েছি। ভি সমান পেয়েছিলাম C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এই পুরোটা হোল স্কোয়ার হবে ভি স্কোয়ার মানে। তো এখানটা থেকে C1 C2 একটা করে কেটে যাবে, কেটে গিয়ে আমরা যেটা পাবো হাফ C1 V1 প্লাস C2 V2 এই পুরোটা হোল স্কোয়ার ডিভাইড বাই C1 প্লাস C2। তো এখন মোট শক্তিটা অন্তিম ক্ষেত্রে যেটা পেলাম সেটা রাশিমালা এটা, আর প্রথমে যেটা মোট শক্তি ছিল সেটা পেয়েছিলাম হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। তো দুটো একই নয় দেখতে পাচ্ছি, দুটো শক্তি কিন্তু সমান নয়। অর্থাৎ প্রথমে যে মোট শক্তি ছিল দ্বিতীয় ক্ষেত্রে মোট শক্তিটা একই হলো না, কিছু পরিমাণ শক্তির ক্ষয় হয়েছে, লস হয়েছে। কতটা লস হয়েছে না, প্রাথমিক অবস্থায় মোট শক্তি থেকে অন্তিম ক্ষেত্রে মোট শক্তি বিয়োগ করে দিলে শক্তির লসটা আমরা পেয়ে যাব বা শক্তির ক্ষয়টা আমরা পেয়ে যাব। অতএব শক্তি ক্ষয় সমান প্রাথমিক অবস্থায় মোট শক্তি বলেছিলাম ই, আর অন্তিম অবস্থায় মোট শক্তি ই ডট, ই মাইনাস ই ডট করে দিলে আমরা শক্তি ক্ষয়টা পেয়ে যাব। ই সমান ছিল, এর মানটা বসিয়ে নেই, ই সমান ছিল হাফ C1 V1 স্কোয়ার, হাফটা কমন নিয়ে নিলাম, C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস ই ডটটা পেয়েছি হাফ C1 V1 প্লাস C2 V2 পুরোটা হোল স্কোয়ার ডিভাইড বাই C1 প্লাস C2। এই দুটো বিয়োগ করব, বিয়োগ করলে আমরা শক্তি ক্ষয়টা পেয়ে যাব। C1 প্লাস C2 লসাগু করে নিতে হবে, লসাগু করে এটা আমরা বিয়োগ করে নিই, বিয়োগ করে নিলে পেয়ে যাব C1 প্লাস C2। আমি এটা স্টেপ জাম্প একটা করে নিচ্ছি, তোমরা বিয়োগটা লসাগু করে করতে পারো, এটা গুণ করলে লসাগু যেমন নিয়ম আর কি করে নিলে এটা খুব সহজে এসে যাবে, খুব সিম্পল একটা বিয়োগ। C1 C2 আর উপরে পাবো ব্র্যাকেটের মধ্যে V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার পাবো। তো আমরা যে শক্তি ক্ষয়টা পেলাম সেটা পেলাম হাফ C1 C2, ব্র্যাকেটটা পেলাম V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। এই যে শক্তি ক্ষয়টা এটা অলওয়েজ পজিটিভ হবে, অর্থাৎ শক্তি ক্ষয় হবে, কখনো শক্তি গেন হবে না।
কারণ এই রাশিগুলোর মধ্যে C1 C2 তো পজিটিভ ধনাত্মক রাশি, আর এটা যেহেতু বর্গ রাশি, বর্গটা কোনো ঋণাত্মক হবে না, সেটাও পজিটিভ। তাই সার্বিকভাবে শক্তিক্ষয়ের রাশিমালা যেটা পেলাম, সেই শক্তিক্ষয়ের রাশিমালাটা কিন্তু একটা ধনাত্মক রাশি পেলাম। অর্থাৎ যখনই আমরা দুটো বস্তুকে ওইভাবে সংযোগ করব, কিছু পরিমাণ শক্তির অপচয় হবে, নষ্ট হবে, ক্ষয় হবে। সেই শক্তিটা কেন ক্ষয় হলো না, যখন আমরা তারের সংযোগ করব, সেই তারের মধ্য দিয়ে আধান প্রবাহের সময় তারের রোধের কারণে কিছু পরিমাণ হিট উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। সেই তাপের ফলে কিছুটা শক্তির লস হবে, বা তার সংযোগ করতে গিয়ে কিছু স্ফুলিঙ্গ, তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হয়ে যেতে পারে। সেই তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হলে তখনও কিছু পরিমাণ শক্তির লস হয়ে যাবে। তো এইভাবে আমরা যখন আধান বন্টন করব, তার শক্তিক্ষয় রাশিমালাটাও নির্ণয় করে নিতে পারলাম। তো আমরা ধারকত্ব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা সম্পূর্ণ করে নিয়েছি। পরের ভিডিওতে যেটা করব, ধারক সম্পর্কে আলোচনা করব। সেই ধারকের বিভিন্ন সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব।